গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস পেন্সিল আঁকা পড়ি। পড়ছি এর সপ্তম ও শেষ পর্ব। মিতু মার ঘরে বসে আছে, দরজা খোলা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে মাথা নিচু করে মানুষটা খাচ্ছে। তার সামনে ঝুমুর বসে আছে, সে খাবার তুলে দিচ্ছে। কি যেন আবার নিচু গলায় বলছে। কি বলছে? বলুক যা ইচ্ছা। শাহেদার ঘুম ভেঙেছে। শাহেদা বললেন, ছেলেটা কে রে? মিতু বলল, আমি জানি না মা। শাহেদা বললেন, যার ইচ্ছা আসছে, খেয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না মা, কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না মা, আমার মনে হয় না চিন্তার কিছু। তুমি ঘুমিয়ে থাকো। শাহেদা চুপ করে গেলেন। তার চোখ বন্ধ। বন্ধ চোখের কোনা বেয়ে পানি পড়ছে। ঘরে আলো নেই বলে মিতু তা দেখতে পাচ্ছে না। ঝুমুর চাদরের সারা শরীর ঢেকে শুয়ে আছে, মাথাও চাদরের নিচে ঢোকানো। আজ সে একা ঘুমোবে। মিতু ঘুমোবে মার সঙ্গে। ঘুমোতে যাবার আগে সে বোনের ঘরে ঢুকল। বিছানায় বসতে বসতে বলল, ঘুমুচ্ছিস নাকি ঝুমুর? ঝুমুর জবাব দিল না। মিতু বলল, তুই জেগে আছিস আমি জানি, মুখ থেকে চাদর সরা। ঝুমুর চাদর সরালো। মিতু বলল, ছেলেটাকে? জানি না। জানি না মানে? ওর নাম কি? শহীদ। তোর সঙ্গে কতদিনের পরিচয়? আজই পরিচয় হয়েছে। সে কি? মুবিন ভাইয়ের বাসার নিচে দর্জির দোকানে কাজ করে। আমাকে তাদের ঘরে নিয়ে গেল, চা খাওয়ালো। আর তুই তাকে এরকম খাতির যত্ন করে দিলি? না জানি সে কি ভাবছে। ঝুমুর লজ্জিত ভঙ্গিতে হাসছে। হঠাৎ হাসি থামিয়ে সে বলল, পরশুদিন সকালে বাড়ি ছেড়ে দিতে হবে আপা। পরশুদিন আসুক, তখন দেখা যাবে। তুমি তো আজকের কাণ্ড দেখনি। আজকের কাণ্ড দেখলে তোমার আক্কেল গরম হয়ে যেত। তোর কাণ্ড দেখে আমার আক্কেল গরম হয়ে গেছে। ঝুমুর মাথা নিচু করে খুব হাসছে। হাসি দেখে মিতুর বড় মায়া লাগল। হঠাৎ সে বলল, আয় তো ঝুমুর, তোকে একটু আদর করি। ঝুমুর চোখ তুলে তাকালো এবং প্রায় সঙ্গে সঙ্গে আপাকে জড়িয়ে ধরল। দুবোন দুজনকে জড়িয়ে ধরে অনেক রাত পর্যন্ত কাঁদল। কেন কাঁদল তারা জানে না। একসময় ঝুমুর চোখ মুছে লজ্জিত ভঙ্গিতে ডাকল, আপা। কি? আমরা এত কান্নাকাটি করছি কেন? আমি কি জন্যে কাঁদছি সেটা আমি জানি। তুই কি জন্যে কাঁদছিস সেটা তোর জানার কথা। আমি জানি না। না জেনেই ভেবেও করে কাঁদছিস? হুম। আপা শোনো। বল, শুনছি। পরশু কি হবে বলো তো? বাড়িওয়ালা চাচা যখন আসবে, তখন তুমি যদি না থাকো? আমি না থাকলে তুই তো থাকবি, তুই সামলাবি। আমি সামলাবো? তুমি কি পাগল টাগল হয়ে গেলে? কি সব কুৎসিত কথা যে লোকটা বলছিল। বলুক না, একসময় বলার কথা শেষ হয়ে যাবে। লোকজন সঙ্গে নিয়ে আসবে, কুৎসিত কুৎসিত কথা বলবে, তখন আমি কি করব? তুই ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হবি, তাতেই কাজ হবে। কিছু মানুষের সিম্প্যাথি পেয়ে যাবি। যদি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যাস, তাহলে আর দেখতে হবে না, সব লোক তোর পক্ষে চলে আসবে। কি যে তোমার কথা আপা! মিতু হাসতে হাসতে বলল, ইচ্ছা করলে লোকটাকে আমরা কঠিন শাস্তিও দিতে পারি। কিভাবে জানিস? কিভাবে? খুব সহজ। কাঁদতে কাঁদতে ছোট্ট একটা অভিনয় করতে হবে। লোকজনের দিকে তাকিয়ে বলতে হবে, যখন আমাদের বাসায় আসত, কখনো পেঁপে নিয়ে আসত, কখনো কলা, কখনো আম নিয়ে আসত। একদিন খারাপ একটা ইঙ্গিত করে, আমরা তাকে ঘর থেকে বের করে দিই। তারপর থেকেই আমাদের তাড়িয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। করবে। মানুষের চরিত্রের দিকে ইঙ্গিত করে যাই বলা হয় তাই সবাই বিশ্বাস করে। তুমি বলতে পারবে এমন কথা? না। পরশুদিনের কথা ভেবে আমার এমন অস্থির লাগছে। অস্থির লাগার কিছু নেই। পরশুদিন কেউ আসবে না। আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? সেটা তোর জানার দরকার নেই, তবে নিশ্চিত থাক, পরশুদিন কেউ আসবে না। কি ব্যবস্থা তুমি করবে সেটা না জানলে আমি নিশ্চিত হতে পারব না। আমি ঘুমোতে পারব না। আমার চেনা একজন মানুষ আছে, তাকে জানালেই আর কোনো সমস্যা হবে না। উনি কি ভয়ঙ্কর কোনো মানুষ? মোটেই না, আমোদে একজন মানুষ, কিন্তু তার ভয়ঙ্কর ক্ষমতা। এরকম মানুষকে তুমি চেনো কিভাবে? বেঁচে থাকার জন্যে অনেক মানুষকে চিনতে হয়, অনেক কুৎসিত কাণ্ডকারখানা করতে হয়। বেঁচে থাকাটা কি এতই জরুরি? মিতু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকা খুব জরুরি, আবার মাঝে মাঝে মনে হয় মোটেই জরুরি না। কখন তোমার কাছে মনে হয় বেঁচে থাকাটা জরুরি? ঘুম পাচ্ছে, শুয়ে পড়। না বলো।
কখন তোমার কাছে মনে হয় বেঁচে থাকাটা জরুরি? মিতু নিচু গলায় বলল, মাঝে মাঝে শুটিং শেষ হবার পর অনেক রাতে বাসায় ফিরি। পথে মনে হয় তুই আমার জন্য বারান্দায় চুপচাপ বসে আছিস। পথে কোনো রিকশা দেখলেই চট করে উঠে দাঁড়াচ্ছিস। তখন বেঁচে থাকাটা খুব জরুরি মনে হয়। মাঝে মাঝে শেষ রাতের দিকে হঠাৎ মনে হয় মা আমার কপালে হাত রেখে দোয়া পড়ছেন। তখন বেঁচে থাকাটা জরুরি মনে হয়। শুধু জরুরি না, অসম্ভব জরুরি মনে হয়। তুমি আসল কথাটা কিন্তু আপা বলনি। আসল কথাটা এড়িয়ে গেছ। আসল কথাটা কি? আমরা কিছু না। মবিন ভাইয়ের কথা তোমার যখনই মনে হয় তখনই বেঁচে থাকাটা তোমার কাছে খুব জরুরি মনে হয়। ঠিক বলেছি না আপা? হয়তো ঠিক বলেছিস, হয়তো না, আমি জানি এটাই আসল সত্য, বাকি সব নকল সত্য। বয়সের তুলনায় তুই বেশি বেশি জেনে ফেলেছিস। জানা ভালো, তবে বেশি জানা ভালো না। ঝুমুর বিছানায় উঠে বসতে বসতে বলল, খুব দুঃখী মানুষেরও বোধহয় বেঁচে থাকা জরুরি মনে হয়, তাই না আপা? হয় বোধহয়, নয়তো তারা বেঁচে থাকে কেন? সবাই তো আর বেঁচে থাকে না। কেউ কেউ আবার মরেও যায়, বিষ খায়, গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে। কেন পড়ে? জানি না কেন। মবিন ভাইকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, উনি উত্তর দিতে পারেননি। তাকে আবার কখন জিজ্ঞেস করেছিস? ওই দিন স্কুল থেকে টিফিন পিরিয়ডে পালিয়ে তার কাছে চলে গেলাম। তার ঘরে কি সুন্দর একটা শীতল পাটি পাতা! আমার সবসময় মনে হয়েছে তার ঘরটায় একা একা হাত পা ছড়িয়ে শীতল পাটিতে ঘুমোতে পারলে খুব একটা আরামের ঘুম হবে। সেই জন্যে গিয়েছিলাম। তখন প্রশ্নটা করলাম। মিতু তীক্ষ্ণ গলায় বলল, ঘুমিয়েছিলি? হুম। মুবিন ভাই ঘরের ভেতরে আমাকে রেখে তালা দিয়ে ছাত্র পড়াতে চলে গেলেন। সন্ধ্যাবেলা এসে তালা খুললেন। আমি সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি। কি শান্তির ঘুম যে ঘুমিয়েছি! ও আচ্ছা, তুমি কি রাগ করলে আপা? না, কিন্তু তোমার গলার স্বর কেমন কঠিন হয়ে গেছে, মনে হচ্ছে তুমি রাগ করেছ। পাশের ঘর থেকে শাহেদা ডাকলেন, মিতু, হাই মিতু। মিতু উঠে গেল। ঝুমুর আবার চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেলল। চাদর দিয়ে শরীর ঢাকা মাত্র আলাদা একটা জগৎ তৈরি হয়ে যায়। সেই জগতে কত কাণ্ড হয়। আধো ঘুম জাগরণে ঝুমুর তার রহস্যময় জগতে ঘুরে বেড়াতে লাগল। এখন সে হয়েছে দারুণ বড়লোকের এক মেয়ে। ঘর থেকে সে পালিয়ে চলে এসেছে। তাকে খোঁজার জন্যে হুলুস্থুল পড়ে গেছে। 2 লাখ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাবে কি করে? সে অতি সাধারণ একটা জায়গায় লুকিয়ে আছে, একটা দর্জির দোকানে। দর্জির দোকানের কর্মচারীর নাম শাহেদ। সে রাতে দরজা বন্ধ করতে গিয়ে দেখে এক কোনায় রাজকন্যাদের মতো একটা মেয়ে লুকিয়ে আছে। সে ভয় পেয়ে বলল, কে? ঝুমুর বলল, আমি নীলাঞ্জনা। রাজকন্যার নাম নীলাঞ্জনা চৌধুরী। আপনি এখানে কেন? আমি কয়েকদিন লুকিয়ে থাকব। আপনি কি আমাকে লুকিয়ে রাখতে পারবেন না? আপনার মতো রূপবতী মেয়েকে আমি কোথায় লুকিয়ে রাখব? লুকিয়ে রাখতে না চান, না রাখবেন, শুধু আজ রাতটা থাকতে দিন। আমি ভোরবেলা চলে যাব। রাতে কোথায় ঘুমোবেন? কেন, আপনার খাটে ঘুমোব? আপনি একদিকে তাকিয়ে ঘুমোবেন, আমি অন্যদিকে তাকিয়ে ঘুমোব। মাঝখানে একটা বালিশ দিয়ে রাখব যাতে গায়ের সঙ্গে গা লেগে না যায়। আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন। আমি মোটেই ভয়ঙ্কর কথা বলছি না, আমি সহজ স্বাভাবিক কথা বলছি। ঝুমুর নীলাঞ্জনা চৌধুরীর ভূমিকায় অনেক রাত পর্যন্ত অভিনয় করল। তার ঘুম এল শেষ রাতে। তখন মোরগ ডাকতে শুরু করেছে। মাগরিবের নামাজের পর মবিন তার ছাত্রীর বাড়িতে যায়। গরমের দিন বলে সন্ধ্যা 7টার দিকে আজান পড়ে। 7টা থেকে 9টা, এই 2 ঘণ্টা এক নাগাড়ে পড়ায়। মাঝখানে ইন্টারভেলের মতো হয়। ছাত্রী এবং ছাত্রীর মা দুজন উঠে চলে যান। তখন তার জন্য আসে লেবু চা। চা খাওয়া শেষ হওয়া মাত্র ছাত্রী এবং ছাত্রীর মা ঢোকেন। পড়াশোনা শুরু হয়। দেয়াল ঘড়িতে 9টার ঘণ্টা পড়া মাত্র ছাত্রী প্রথমে ঘড়ির দিকে, তারপর তার মার দিকে তাকায়। এর অর্থ পড়া শেষ। দুজন আবার উঠে চলে যায়। মবিনের মাঝে মাঝে মনে হয় সে রোবটকে পড়াচ্ছে, যা বলছে লাইলি নামের রূপবতীর রোবট তার মেমোরির সেলে ঢুকিয়ে নিচ্ছে। পড়ানোয় রোবটের লাভ কতটুকু হচ্ছে তাও ধরা যাচ্ছে না। এ ধরনের ছাত্রী পড়ে আরাম নেই। তাছাড়া সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়, কোনো কারণে রোবটের মর্যাদা বা সম্মান ক্ষুণ্ণ না হয় সেই ভয়। একবার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়ানোর সময় মবিন একটু ঝুঁকে এসে ছোট টেবিলের নিচে তার পা লেগে গেল রোবটের সঙ্গে। রোবট ভয়ঙ্করভাবে কেঁপে উঠল।
মুখ তুলে তাকালো মবিনের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁট কাঁপতে শুরু করছে। মনে হচ্ছে এক্ষুনি প্রচণ্ড এক চিৎকার দেবে। মবিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। রোবটের মা টেবিলের নিচে কি হয়েছে বুঝতে পারলেন না, তবে মেয়ের মুখভঙ্গি দেখে কিছু আঁচ করলেন। শঙ্কিত গলায় বললেন, কি হয়েছে রে? লাইলি চোখ নামিয়ে বলল, কিছু না। হাঁপ ছেড়ে মবিন আবার পড়াতে শুরু করল। একবার তার ইচ্ছে করল একটা কাগজে ইংরেজিতে লিখে, ইয়াং লেডি, দ্যার ওয়াজ নট ইন্টেনশনাল, লিখে তার দিকে বাড়িয়ে দেয়। সেই সাহসও হল না। মেয়েটা যদি কি লেখা হয়েছে না পড়েই প্রেমপত্র লেখা হয়েছে মনে করে চিৎকার দিয়ে ওঠে। চাকরিটা ছেড়ে দিতে পারলে মবিনের জন্য ভালো হতো। ছাড়া যাচ্ছে না। 2 ঘণ্টা পরিশ্রমে 700 টাকা বেতন, প্লাস দুবেলা খাওয়া, ভাবা যায় না। মবিনের ধারণা ছাত্রীর রোবট ভাব এবং ছাত্রীর মায়ের খবরদারি কিছুদিনের মধ্যেই কমে যাবে, যখন দুজনই লক্ষ্য করবে এই মাস্টারের উদ্দেশ্য পড়ানো, টেবিলের নিচে পা দিয়ে পা চেপে ধরা না, প্রেমপত্র লেখা না। মবিনের ধারণা মিলছে না। 2 মাস হল সে পড়াচ্ছে। ছাত্রী এবং ছাত্রীর মা 2 মাস আগে যেমন ছিল এখনও তেমনই আছে। মবিনের পড়ানোর সময় হাত পা খুব সাবধানে রাখতে হয়। সারাক্ষণ মনে হয় সে একটা কচ্ছপ হলে মেয়েটিকে পড়ানো সহজ হতো। হাত পা খোলসের ভেতর ঢুকিয়ে শুধু মাথাটা বের করে ছাত্রী পড়াত। প্রকৃতি জীবজগতের নানান ফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর মানুষের জন্য বর্তমান ফর্ম বেছে নিয়েছে। মানুষের জন্য কচ্ছপ ফর্মটাও খুব খারাপ ছিল না। মবিন তার ছাত্রীর বাসার বারান্দায় উঠে কলিং বেলে হাত রাখল। এই আরেক বিরক্তিকর ব্যাপার। এই বাড়িতে কলিং বেল টেপার অনেকক্ষণ পর একজন কেউ এসে দরজা খোলে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় অনন্তকাল পার করে দিচ্ছে। আজ দেরি হল না। কলিং বেল টেপা মাত্র দরজা খুলে গেল। বুড্ডা মাথা বের করে বলল, আপা পড়ব না। মবিনের ভুরু কুঞ্চিত হল। গতকালও রোবট পড়তে আসেনি। কেন আসেনি সেই কারণও দর্শানো হয়নি। রোবট মাতা শুধু বলেছেন, লাইলি আজ পড়বে না, তুমি রাত 9টার দিকে এসে খেয়ে যেও। মবিন চলে এসেছে। রাত 9টায় ভাত খাবার জন্য যায়নি। খাওয়ার জন্যে আবার ফিরে যেতে লজ্জা লাগল। রাতে হোটেলে খেয়ে নিয়েছে। মানুষের অভ্যাস কত দ্রুত বদলায় কাল রাতে সে টের পেয়েছে। হোটেলের খাবার বলতে গেলে কিছুই খেতে পারেনি। যা খেয়েছে তাও হজম হয়নি, পেট নেমে গেছে। বুড্ঢা বলল, আপনারে বলছে ভাত খায়া যাইতে। তোমার আপা আজও পড়বে না? যে না। পড়বে না কেন? শরীর খারাপ? যে। কি হয়েছে তার? শরীর খারাপ হয়েছে। মবিন চলে আসছে। তার মন একটু খারাপ। হোটেলের ভয়ঙ্কর খাবার আজও খেতে হবে। পেট খারাপের ব্যাপারটা মনে হয় স্থায়ী হয়ে যাবে। মবিন গেট পর্যন্ত চলে এসেছে। বুড্ঢা ছোটে এসে বলল, আম্মা আপনারে ডাকে। রোবটের মা অবশ্যই সঙ্গে সঙ্গে দেখা দিলেন না। মবিনকে 8 ঘণ্টার মতো বারান্দায় বসে থাকতে হল। বুড়া এসে একসময় বলল, আপনি রে ভিতরে যাইতে বলছে। মবিন বুড়ার পেছনে পেছনে ঢুকল। রোবট মাতা বললেন, তুমি কাল খেতে আসনি কেন? লাইলি পড়ুক না পড়ুক, তোমার দুবেলা খাওয়ার কথা, তুমি খাবে। ওর কি হয়েছে? গায়ে গোটা গোটা উঠেছে, মনে হয় হাম। আমি কয়েকদিন আসা বাদ দেব? বাদ দাও, ও সুস্থ হলে আমি খবর পাঠাব। জি আচ্ছা, আজ তাহলে যাই। এখনই যাবে কেন? ভাত খাও, ভাত খেয়ে একবারে যাও, ভাত দিতে বলেছি। মবিনের খাওয়ার সময় ভদ্রমহিলা সামনে থাকেন না। আজ রইলেন, কাছে এলেন না, দূরে বসে রইলেন। মবিনের অস্বস্তি লাগছে। দীর্ঘদিন একা একা খেয়ে অভ্যাস হয়ে গেছে। মহিলাদের কেউ আশেপাশে থাকলে অস্বস্তি লাগে। ভদ্রমহিলা অবশ্যই দূরে বসে আছেন, সেটাও অস্বস্তিকর। মাতৃসম মহিলারা খাবার সময় এত দূরে থাকবেন কেন? তোমার বাবা মা কি বেঁচে আছেন? জি। কোথায় থাকেন, দেশে? জি। বাবা কিছু করেন? স্কুল টিচার ছিলেন, এখন গ্রামেই থাকেন। সামান্য জমি জমা আছে, না থাকার মতোই। ভাই বোন কজন? ভাই নেই, 4 বোন। বোনদের সব বিয়ে হয়ে গেছে? 2 জনের হয়েছে। ব্যক্তিগত সব প্রশ্ন জিজ্ঞেস করার জন্যে রাগ করছ না তো? জি না। আমার কাজের ছেলেটা বলছিল তোমার ঘরে সুন্দর মতো একটা মেয়েকে দেখেছে। মেয়েটা কে? ওর নাম মিতু। ওর বড় ভাই আমার সঙ্গে পড়ত। যে ভাই খুনের জন্য জেল খাটছে? মবিন বিরক্ত হল। মহিলা সব জেনে শুনে জিজ্ঞেস করছেন মেয়েটাকে। এত সব প্রশ্নের দরকারই বা কি? সে দরিদ্র প্রাইভেট মাস্টার, পড়াতে এসেছে, পড়িয়ে চলে যাবে, ব্যাস। ওই মেয়ে কি তোমার কাছে প্রায় আসে? জি। মেয়েটা কি করে? সিনেমার ছোটখাটো রোল করে। এতে ওদের সংসার চলে?
চলে আর কোথায়, কোনো মতে জীবন ধারণ করা। ৩ জনের সংসার, বাড়ি ভাড়া, বোনের স্কুলের খরচ, সব মেয়ের সামান্য রোজগারে চলে? চালাতে হয়। আমি মেয়েটার নামে অনেক আজে বাজে কথা শুনি, দামি দামি গাড়ি নাকি মাঝে মধ্যে নামিয়ে দিয়ে যায়। মবিনের খাওয়া হয়ে গেছে, সে হাত ধোয়ার জন্য উঠল। ভদ্রমহিলা নিজেও উঠে দাঁড়ালেন। উপদেশ দিচ্ছেন এমন ভঙ্গিতে বললেন, এই জাতীয় মেয়েদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। মবিন কঠিন কিছু কথা বলতে গিয়েও বলল না। কি হবে কঠিন কথা বলে? আমি তাহলে যাই। বসো, আর একটু বসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, খুব জরুরি। মবিন বিস্মিত হল। তার সঙ্গে এই মহিলার কি জরুরি কথা থাকতে পারে? টেবিলের নিচে একবার তার রোবট কন্যার পায়ের সঙ্গে তার পা লেগে গিয়েছিল। এই খবরটা কি মেয়ে তার মাকে জানিয়েছে? এই ঘরে না, পাশের ঘরে আসো। এই ঘরে লাইলির বাবার কাছে বাইরের লোকজন আসে। মবিন পাশের ঘরে গেল। এটা মনে হচ্ছে গেস্ট রুম, সুন্দর করে সাজানো। আলনা খালি দেখে মনে হয় কেউ থাকে না। বসো, তুমি চেয়ারটায় বসো। মবিন অস্বস্তির সঙ্গে বসল। ভদ্রমহিলা দরজা ভিজিয়ে দিয়ে মবিনের সামনে এসে দাঁড়ালেন। গলার স্বর নিচু করে বললেন, কাজের ছেলেটা যে দুপুরে তোমার জন্য খাবার নিয়ে যায়, লাইলি কি ওই ছেলের হাতে তোমাকে কোনো চিঠি পাঠিয়েছে? মবিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ভদ্রমহিলা বিষণ্ণ গলায় বললেন, সত্যি কথা বলো, আমি খুব অশান্তিতে আছি। আমি কিছুই বুঝতে পারছি না। ও শুধু শুধু আমাকে চিঠি লিখবে কেন? লেখে নাই তাহলে? জি না। আচ্ছা, তুমি যাও। সমস্যাটা কি হয়েছে আপনি কি বলবেন? না, সমস্যা কিছু না। আমার কারণে কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলে দিন। বললাম তো সমস্যা হয়নি। আপনার যদি মনে হয় লাইলিকে পড়াতে না এলে ভালো হয়, তাহলে আমি কাল থেকে আসব না। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা, তাহলে তুমি বরং এসো না। জি আচ্ছা। আমি শুনেছি তুমি চাকরি করছ, পাচ্ছ না। আমি লাইলির বাবাকে বলে দেব, যদি কিছু করতে পারে। ওর তো অনেক জানাশোনা। তার কোনো দরকার নেই, আমি তাহলে যাই। দাঁড়াও একটু, তোমার বেতনটা দিয়ে দিই। মবিন বেতনের অপেক্ষায় বসে রইল। মাস এখনো শেষ হয়নি, 10 দিন বাকি। মবিনকে তিনি খামে করে পুরো 700 টাকা দিয়ে গেলেন। মবিনের এত খারাপ লাগছে বলার নয়। তার ইচ্ছা করছে টাকাটা রেখে চলে আসতে। সেটা বড় ধরনের অভদ্রতা হয়। সেই অভদ্রতা করার অধিকার তার নেই। তার চেয়ে বড় কথা, 700 টাকা তুচ্ছ করার মতো মনের জোরও তার নেই। 700 টাকা অনেক টাকা। সন্ধ্যাবেলা এখন আর তার কিছুই করার নেই। একটা টিউশনি ছেড়ে দিয়ে এইটা নিয়েছিল। এখন দেখা যাচ্ছে একুল উকুল দুকুলি গেছে। চিঠির ব্যাপারটাও বেশ রহস্যময়। এই মেয়ে তাকে চিঠি লিখবে, এই জাতীয় উদ্ভট চিন্তা ভদ্রমহিলা কেন করছেন? এতটা সন্দেহবাতিগ্রস্ত হলে চলবে কিভাবে? মুবিনের নিজের কুঠুরিতে ফিরতে ইচ্ছা করছে না। কি হবে সেখানে গিয়ে? শীতল পাটির বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবে? বালিশের নিচে রাখা মার চিঠিটা দ্বিতীয়বার পড়বে? বাবা মুবিন, আমার দোয়া নিও। দীর্ঘদিন তোমার পত্রাদি পাইতেছি না। তোমার বাবার চোখের অবস্থা খুবই খারাপ হইয়াছে। ডাক্তার দেখাইয়াছি, তাহার অভিমত অতি সত্বর ঢাকা নিয়া চিকিৎসা না করাইলে চক্ষু নষ্ট হইবে। এখন তোমার বিবেচনা। তুমি সংসারের হাল অবস্থা জানো, জানিবার পরও তোমার কোনো পরিবর্তন নাই। ইহাতে আমি এবং তোমার বাবা দুজনই মর্মাহত। গত মাসে মাত্র 500 টাকা পাঠাইয়াছ, অথচ তুমি জানো জোছনা সন্তান হইবে। সে এই কারণে বাবা মার কাছে আসিয়াছে। আমি কোন মুখে জামাইয়ের নিকট হাত পাতিয়া আমার মেয়ের সন্তান প্রসবের খরচ নেই? তোমার কারণে জামাইয়ের কাছে মাথা হেঁট হইয়াছে। যাহা হোক, শুনিয়া খুশি হইবে, জোছনার পুত্র সন্তান হইয়াছে। জামাই অত্যন্ত খুশি হইয়াছে। নাতির মুখ দেখিয়া আমি কিছু দিতে পারি নাই। এই লজ্জা রাখিবার আমার জায়গা নাই। তুমি অতি অবশ্যই একটি সোনার চেন খরিদ করিয়া পাঠাইবার ব্যবস্থা করিবে। আল্লাহ পাকের দরবারে সর্বদাই তোমার মঙ্গল কামনা করি। দোয়া গো, তোমার মা। মুবিন রাত 8টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটল। তারপর রওনা হল মিতুদের বাড়ির দিকে। তার মন বেশি রকম খারাপ হয়েছে। মিতুকে না দেখলে মন ভালো হবে না। মিতু বাসায় ছিল না। ঝুমুর হাসি মুখে বলল, আপা রাতে ফিরবে না। আপার সঙ্গে দেখা করতে হলে সারা রাত থাকতে হবে। আপা ভোর রাতের দিকে চলে আসবে। ভালোই হয়েছে, আসুন আমরা সারা রাত গল্প করে কাটিয়ে দিই। আপনার কি শরীর টরীর খারাপ করেছে মবিন ভাই? কি অদ্ভুত দেখাচ্ছে। চা খাওয়াতে পারবে? অবশ্যই পারব। চিনি এবং চা পাতা ছাড়া চা বানাতে হবে, দুটাই নাই। তুমি পানি গরম করতে দাও, আমি নিয়ে আসছি।
আপনি কি জানেন মবিন ভাই, দুদিন আগে যে রাত দুপুরে আপনার খোঁজে গিয়েছিলাম? জানি না তো। তা জানবেন কেন? আপনি কি আমাদের খোঁজ নেন? খোঁজ নেন না। আমরাই যখন তখন আপনার কাছে ছুটে যাই। মার শরীর হঠাৎ খুব খারাপ করেছিল, তখন আপনাকে আনতে গিয়েছিলাম। কি হয়েছিল? সে এক লম্বা গল্প। আপনার শুনতে অনেক সময় লাগবে। চা পাতা আর চিনি নিয়ে আসুন, তারপর আপনাকে বলবো। আপনার রাতের খাওয়া কি হয়ে গেছে মবিন ভাই? না। খুব ভালো হয়েছে। রাতে আমার সঙ্গে খাবেন। আমি আপনাকে রান্না করে খাওয়াবো। ঘরে অবশ্য রান্নারও কিছু নেই। আপনাকে ডিমও কিনে আনতে হবে। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আপনি কিন্তু বেশি দেরি করতে পারবেন না। যাবেন আর আসবেন। আচ্ছা, চলুন রাস্তা পর্যন্ত আপনাকে এগিয়ে দিই। আপনাকে একটা গোপন খবর বলি মবিন ভাই, কাউকে কিন্তু বলবেন না। আপা যদি জানে তাহলে সর্বনাশ হয়ে যাবে। খবরটা কি? গতকাল থেকে আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে। আমি পরীক্ষা দিচ্ছি না। পরীক্ষা দিয়ে তো গোল্লাই খাবো। কি দরকার সেধে গোল্লা খাবার? ঝুমুর খিলখিল করে হাসছে। ঝুমুরের হাসিও মিতুর মতো। হাসলে ঝনঝন শব্দ হয়। মবিনের হাসি শুনতে ভালো লাগছে। জয়দেবপুর থেকে ৯ কিলোমিটার দূরে মোবারক সাহেবের একটা কুঁড়েঘর আছে। লোকে বাসাবাড়ি তৈরি করে। তিনি কুঁড়েঘর বানিয়েছেন। আক্ষরিক অর্থে কুঁড়েঘর। ৩ একর জমি নিয়ে ছোট্ট একটি মাটির ঘর, খড়ের ছাদ। আধুনিক কুঁড়েঘরের এক ফ্যাশন ইদানিং চালু হয়েছে। মাটির দেয়াল, খড়ের ছাদের ভেতর থাকে কার্পেট। এয়ার কুলার বিজবিজ করে চলে। বাথরুম হয় মার্বেল পাথরের। কুঁড়েঘর নিয়ে এক ধরনের রসিকতা। মোবারক সাহেব তা করেননি। তার ঘরে বড় একটা চৌকি পাতা। চৌকির ওপর হোগলার পাটি, মাথার নিচে দেয়ার জন্যে শক্ত বালিশ। এ বাড়িতে কোনো টেলিফোন নেই। তিনি ইলেকট্রিসিটিও আনেননি। সন্ধ্যার পর হারিকেন জ্বলে। দর্শনীয় কোনো বাগানও করা হয়নি। কেনার সময় গাছগাছরা যা ছিল এখনও তাই আছে। তিনি শুধু তার জমিটা কংক্রিটের পিলার এবং শক্ত কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করেছেন। বাড়ির গেটে পাহারাদার আছে। বছরে ২-১ বার শুধু রাত কাটাতে আসেন। রাত ৯টা-১০টার দিকে এসে ভোরবেলায় চলে যান। একাই আসেন। পাহারাদার দুজন গেটে তালা দিয়ে চলে যায়। আজ একা আসেননি, মিতুকে সঙ্গে এনেছেন। পাজেরো জিপ তাদের নামিয়ে চলে গেছে। মোবারক সাহেব গেটের দারোয়ান দুজনকেও চলে যেতে বলেছেন। তারা এখনো যায়নি। মোবারক সাহেবের মালপত্র ঘরে ঢুকিয়ে গেটে তালা দিয়ে তারা যাবে। রাতটা থাকবে জয়দেবপুরে। ভোরবেলা এসে গেটের তালা খুলবে। বিতু হকচকিয়ে গেছে। তার চারদিকে ঘোর অন্ধকার। জোনাকি পোকা জ্বলছে নিভছে। আলো বলতে জোনাকি পোকার আলো। মোবারক সাহেব হালকা গলায় বললেন, ভয় লাগছে? মিতু বলল, না, ভয় লাগার কিছু আছে কি? সাপ আছে। বর্ষাকাল তো, খুব সাপের উপদ্রব। মোবারক সাহেবের হাতে ছোট একটা পেন্সিল টর্চ। টর্চ ছোট হলেও আলো তীব্র। তিনি আলো ফেললেন। ঝোপঝাড়ের ভেতর দিয়ে রাস্তা। জায়গায় জায়গায় পানি জমে আছে, সেখানে ইট বিছানো। মোবারক সাহেব টর্চ নিভিয়ে ফেললেন। ঘন অন্ধকারে চারদিক ঢেকে গেল। দারোয়ান দুজন জিনিসপত্র রেখে চলে গেছে। কুঁড়েঘরে আলো জ্বেলে এসেছে। জানলা দিয়ে ক্ষীণ আলোর রেশ দেখা যাচ্ছে। মোবারক সাহেব টর্চটা মিতুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তুমি চলে যাও, আমি ওদের বিদে করে আসছি। মোবারক সাহেব ভেবেছিলেন মিতু বলবে, আমার একা যেতে ভয় লাগছে, আমি অপেক্ষা করি, দুজন একসঙ্গে যাব। মিতু তেমন কিছু বলল না, টর্চ হাতে এগিয়ে গেল। তিনি দারোয়ানদের বিদায় করলেন। গেটে তালা দিয়ে চাবি নিজের কাছে নিয়ে নিলেন। পকেটে হাত দিয়ে দেখলেন সিগারেট আছে কিনা। সিগারেট আছে। কয়েকদিন হল সিগারেট বেশি খাওয়া হচ্ছে। তিনি একটা সিগারেট ধরালেন। আকাশ মেঘলা বলে তারার আলো নেই। চাঁদ উঠবে রাত ৩টার দিকে। কাজেই রাত ৩টা পর্যন্ত এমন ঘন অন্ধকার থাকবে। ঝিঝি পোকা ডাকছে না। এই অঞ্চলের ঝিঝি পোকার ডাক বিখ্যাত। এরা ডাকা বন্ধ করেছে। এর অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরুর আগে আগে ঝিঝি পোকার ডাক বন্ধ করে দেয়। জোনাকি পোকারাও তাদের আলো নিভিয়ে ফেলে। জোনাকি পোকারা অবশ্যই তাদের আলো এখনও নিভায়নি। কাজে বৃষ্টি শুরু হতে একটু দেরি আছে। এইসব তথ্য তিনি তার কুঁড়েঘরে রাত্রি যাপন করে শিখেছেন। তার শেখার ক্ষমতা ভালো। তিনি দ্রুত শিখতে পারেন। তার পর্যবেক্ষণ শক্তিও ভালো। লেখালেখির ক্ষমতা থাকলে তিনি ভালো লেখক হতে পারতেন। সিগারেট শেষ হয়ে গেছে, তবু তিনি দাঁড়িয়ে আছেন।
মেয়েটি ঘরের ভিতর কি করছে কে জানে। তার কি উচিত না উদ্বিগ্ন হয়ে একবার বারান্দায় এসে দাঁড়ানো? মেয়েটি তাকে পছন্দ করছে না, কিন্তু একদিন করবে, অবশ্যই করবে। মেয়েটির শরীর তিনি কিনে নিয়েছেন, আত্মা শরীরেই বাস করে। একদিন সেই আত্মাও তিনি কিনতে পারবেন। বেঁচে থাকার জন্যে একটি শুদ্ধ সুন্দর আত্মার তাঁর খুব প্রয়োজন। তিনি আকাশের দিকে তাকালেন। তারা দেখা যাচ্ছে না, বৃষ্টি নামছে। আজ রাতে কোনো এক সময় ঘন বর্ষণ হবে। ঠিক কখন হবে তা বলা যাচ্ছে না। মানুষকে সেই ক্ষমতা দেয়া হয়নি। সেই ক্ষমতা দেয়া হয়েছে মানুষের চেয়ে অনেক নিম্ন শ্রেণীর পশু পাখিকে, কীটপতঙ্গকে। গাছদের কি দেয়া হয়েছে? অবশ্যই দেয়া হয়েছে। তার ধারণা প্রতিটি গাছ জানে কখন বৃষ্টি হবে। তার এই বাগানবাড়ির প্রতিটি গাছ অপেক্ষা করছে। সরসর শব্দ করে তাঁর ডান দিকের ঝোপে কি যেন চলে গেল। সাপ হতে পারে। বৃষ্টির আগে আগে তারা জায়গা বদল করে নিচ্ছে। বৃষ্টির পানিতে যখন সাপের গর্ত ভর্তি হয়ে যায় তখন তারা কি করে? তারা নিশ্চয়ই বৃষ্টির পানিতে ডুবে বসে থাকে না। মোবারক সাহেব ঘরের দিকে এগুলেন। টর্চ লাইটটা হাতে থাকলে হতো। অন্ধকারে কোথায় পা ফেলতে কোথায় ফেলছেন কে জানে। এক জায়গায় পানি জমেছিল। তিনি পানিতে পা ফেলে পায়ের পাতা ভিজিয়ে ফেললেন। কুঁড়েঘরের বারান্দায় বড় বালতি ভর্তি পানি। পানির উপর মগ ভাসছে। একপাশে সাবানদানিতে সাবান। তিনি উঠানে উঠে সহজ স্বরে ডাকলেন, মিতু, হারিকেন নিয়ে এসো তো। মিতু হারিকেন নিয়ে পাশে এসে দাঁড়াল। মগে করে আমার পায়ে পানি ঢালো, কাদায় পা দিয়ে ফেলেছি। মিতু পানি ঢালছে। মোবারক সাহেব বললেন, আমার বাগানবাড়ি পছন্দ হয়েছে? হয়েছে। মনে হচ্ছে না জায়গাটা পৃথিবীর বাইরে? মিতু জবাব দিল না। মোবারক সাহেব বললেন, আমার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছা করে, তখন এখানে আসি। আজ তো একা আসেননি? না, আজ অবশ্যই একা আসিনি। এখানে একা রাত্রি যাপন করতে কেমন লাগে তা আমি জানি। দুজনে কেমন লাগে তা জানি না। এই জন্যেই তোমাকে নিয়ে এসেছি। দুজনে মিলে অন্ধকার দেখব, ইন্টারেস্টিং সব গল্প করব। আমি অসংখ্য অদ্ভুত গল্প জানি। সবচেয়ে বেশি জানি ভূতের গল্প। ভূতের গল্প তোমার কেমন লাগে? ভালো লাগে। মোবারক সাহেবের হাত মুখ ধোয়া শেষ হয়েছে। তিনি কিছু বলার আগেই মিতু ঘরের ভেতর চলে গেল। তোয়ালে এনে হাতে দিল। তিনি তোয়ালে দিয়ে হাত পা মুছলেন। বারান্দায় কিছুক্ষণ বসা যাক, কি বলো মিতু? আপনি যা বলবেন তাই হবে। কোথায় বসব? চেয়ার তো নেই। ঘরের ভেতর মাদুর আছে, তুমি খুঁজে পাবে না, আমি নিয়ে আসছি। মোবারক সাহেব নিজেই মাদুর এনে বিছিয়ে দিলেন। শান্ত স্বরে বললেন, পুরোপুরি অন্ধকার হলে ভালো লাগত, কিন্তু আলো কিছু রাখতেই হবে, নয়তো সাপ উঠে আসবে। একবার কি হয়েছে শোনো। একা একা বারান্দায় বসে আছি। চারদিক অন্ধকার। ঘরের বাতিও নেভানো। পা মেলে বসে অন্ধকার দেখছি। হঠাৎ ভারী কি যেন পায়ের উপর উঠে গেল। পায়ে যে সাপ উঠে গেছে সেটা বুঝতে বুঝতে সাপ নেমে গেল। কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু মনে হলো অনন্তকাল। তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন? মিতু বসল। মোবারক সাহেব বললেন, আরাম করে বসো। আমি আরাম করেই বসেছি। তুমি গান জানো? জি না। ভালো টিচার রেখে গান শেখার ব্যবস্থা করে দেব। তোমার গলা ভালো, গান ভালোই গাইবে। তাছাড়া নাচ গান এইসব ভালো মতো জানা তোমার নিজের স্বার্থেই দরকার। ছবির জগতের প্রধান নায়িকা নাচ গান না জানলে চলে? আমি যে একটা ছবি বানাচ্ছি সেটা কি তুমি জানো? জি, শুনেছি। সেই ছবির তুমি প্রধান নায়িকা, এটা শুনেছ? আজ করতে পারছি। তোমার ভালো লাগছে না? চারিদিকের বিপুল গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে মিতু বলল, ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রায় 1 ঘণ্টার মতো হল মুবিন এক জায়গায় স্থির হয়ে বসে আছে। চিঠি যখন পড়েছে তখন ঘরে দিনের আলো ছিল, এখন অন্ধকার। মুবিন আলো জ্বালেনি, অন্ধকারেই বসে আছে। তার চারদিকে পিনপিন করছে মশা। মশা তাড়াবার স্বাভাবিক ইচ্ছাটাও হচ্ছে না। অবিশ্বাস্য এবং অকল্পনীয় একটা ব্যাপার ঘটে গেছে। সিলেটের চা বাগানের এক ব্রিটিশ মালিক খোদ ইংল্যান্ড থেকে জানাচ্ছেন তাকে লাক্কা টি গার্ডেনের ম্যানেজারের নিয়োগপত্র দেয়া হচ্ছে। 1 বছরের ট্রেনিং পিরিয়ডের পর চাকরি স্থায়ী হবে।
ট্রেনিং পর্ব দুভাগে বিভক্ত। প্রথম 4 মাস ট্রেনিং হবে শ্রীলঙ্কার রিয়েলোবিং টি গার্ডেন, পরের 8 মাস ইংল্যান্ডে। ট্রেনিং পিরিয়ডের ভাতা উল্লেখ করা আছে। অঙ্কটা কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। পোশাক পরিচ্ছদ এবং প্যাসেজ মানির জন্য চেস ম্যানহাটন ব্যাংকের ইস্যু করা একটি ব্যাংক ড্রাফট চিঠির সঙ্গে আছে। পাউন্ড স্টার্লিংয়ে যে অঙ্ক সেখানে বসানো তা বিশ্বাস করার কোনো কারণ নেই। চা বাগানের চাকরির চেষ্টা সে করেছিল। ইন্টারভিউ দিতে চিটাগাং পর্যন্ত গিয়েছিল। যাওয়া আসার ভাড়া মিতু দিয়েছিল। সেই চাকুরি ছোট একটা চাকুরি, অন্য চা বাগান। এই যোগাযোগ কি করে হলো মুবিন বুঝতে পারছে না। ইন্টারভিউ বোর্ডের কেউ কি তার জন্য সুপারিশ করেছেন? রহস্যটা কি? মুবিনের হতভম্ব ভাব কিছুতেই কাটছে না। চেস ম্যানহাটন ব্যাংকের ড্রাফটটা সঙ্গে না থাকলে ভাবত কেউ রসিকতা করছে। মানুষ নির্মম রসিকতা মাঝে মধ্যে করে। এখন সে কি করবে? আনন্দ প্রকাশের জন্যে কিছু একটা করা উচিত। কাকে খবরটা প্রথম দেয়া যায়? মিতুকে তো বটেই, যদিও তার ইচ্ছা হচ্ছে একটা মাইক ভাড়া করে গাজীপুর শহরে রিকশায় ঘুরে ঘুরে খবরটা বলে বেড়ায়। এরকম একটা খবর মিতুকে খালি হাতে জানানো যাবে না। 1 লাখ গোলাপ কিনতে পারলে 1 লাখ গোলাপ নিয়ে মিতুর কাছে যাওয়া যেত। কত দাম 1 লাখ গোলাপের? মিতু খবরটা শুনে কি করবে? কি করবে মুবিন আন্দাজ করতে পারে। চট করে উঠে দাঁড়াবে, তারপর ছুটে সামনে থেকে চলে যাবে, কাঁদার জন্যে যাবে। মিতু তার সামনে কাঁদতে পারে না। অনেকক্ষণ পর সে ফিরে আসবে, খুব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করবে, কিন্তু স্বাভাবিক হতে পারবে না। মিতুর ধারণা অভিনেত্রী হিসেবে সে খুব বড়। আসলে বড় না, আসলে সে কাঁচা অভিনেত্রী, আবেগ লুকাতে পারে না। না, মিতুকে খবরটা এভাবে দেয়া যাবে না। মজা করে দিতে হবে, মুখ শুকনো করে তার কাছে যেতে হবে, বেশ রাত করে। মিতু উদ্বিগ্ন হয়ে বলবে, কি ব্যাপার এত রাতে? তখন সে বলবে, ঘরে কোনো খাবার আছে মিতু? সারাদিন খাইনি, হাত একেবারেই খালি, লজ্জায় আসতেও পারছিলাম না। এটা শুনে মিতুর মুখ ছাইবর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার চোখে পানি এসে যাবে এবং সে দৌড়ে সামনে থেকে চলে যাবে। 8 ঘন্টা পরে সে বলবে, এসো খেতে এসো, এমনভাবে বলবে যেন কিছুই হয়নি। মাকে একটা চিঠি লিখতে হবে, আজ রাতেই চিঠি লিখতে হবে। মা, আমার সালাম নিও। তোমার চিঠি পেয়েছি। নানান ঝামেলায় ব্যস্ত ছিলাম বলে উত্তর দিতে দেরি হল। জ্যোৎস্নার ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়েছি। ওকে আমার অভিনন্দন দিও। বাবার চোখের খবর শুনে উদ্বিগ্ন বোধ করছি। আমার উচিত নিজে গিয়ে বাবাকে নিয়ে আসা, সেটা সম্ভব হচ্ছে না। চা বাগানের ম্যানেজারের একটি চাকরি পেয়েছি। প্রাথমিক ট্রেনিংয়ে আমাকে শ্রীলঙ্কা এবং পরে ইংল্যান্ডে যেতে হবে। ভিসা এবং অন্যান্য ব্যাপারে খুব ব্যস্ততা যাচ্ছে। যাই হোক, আমি টাকা পাঠাচ্ছি, তুমি বাবাকে নিয়ে চলে এসো। আমি এখানে ভালো একটা হোটেল ব্যবস্থা করে রাখব। তোমরা ঢাকায় আসার পর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটির কাজগুলো মিতু করবে। মিতু হচ্ছে রফিকের বোন। ওই যে একবার রফিককে নিয়ে এসেছিলাম, বাঁশি বাজিয়ে যে সবাইকে হতভম্ব করে দিয়েছিল। মিতু খুবই চালাক চতুর মেয়ে। সে তোমাদের কোনো অসুবিধাই হতে দেবে না। আমি যখন দেশের বাইরে থাকব তখনও সেই তোমাদের দেখাশোনা এবং খোঁজখবর করবে। তোমরা কবে নাগাদ আসবে আমাকে টেলিগ্রাম করে জানিও। ভালো কথা, জ্যোৎস্নার ছেলের জন্য সোনার চেন, জ্যোৎস্নার জন্য একটা ভালো শাড়ি কেনার জন্য আলাদা করে টাকা পাঠালাম। তোমরা ভালো থেকো, বাবাকে আমার সালাম দিও। ঘর অন্ধকার করে বসে আছো কেন? মুবিন দারুণ চমকে উঠল। মিতু দাঁড়িয়ে আছে দরজার কাছে, মনে হয় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। মুবিন উঠল, বাতি জ্বালাল, অদ্ভুত গলায় বলল, ভেতরে এসো মিতু। মিতু ঘরে ঢুকতে ঢুকতে বলল, অন্ধকারে মূর্তির মতো বসে কি করছিলে? চিঠি লিখছিলাম। চিঠি লিখছিলে মানে? মনে মনে লিখছিলাম। মনে মনে চিঠি লিখতে কাগজ, কলম, আলো কিছুই লাগে না। মনে মনে লেখা চিঠিতে কোনো বানান ভুলও হয় না। কি হয়েছে তোমার বলো তো? অদ্ভুত একটা চিঠি পেয়েছি। চিঠিটার রেজিস্ট্রি ডাকে ইংল্যান্ড থেকে এসেছে। খারাপ কিছু? ভয়ঙ্কর খারাপ। নাও পড়ো। মিতু চিঠি পড়ছে। মুবিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতুর দিকে। সে যা ভেবেছে তাই। মিতুর চোখে পানি এসে গেছে। সে আঁচল দিয়ে চোখ মুছল, ধরা গলায় বলল, 10,000 পাউন্ড স্টার্লিং মানে কত টাকা? 60 দিয়ে গুণ দাও, গুণ দিলে বেরিয়ে পড়বে। তোমার হাতে তো
একদমই সময় নেই। মুবিন উদ্বিগ্ন গলায় বলল, ছোটাছুটি করতে করতে জান বের হয়ে যাবে। শোনো, তোমাকে আগেভাগে বলে রাখছি, যাবতীয় ছোটাছুটিতে তুমি আমার সঙ্গে থাকবে। সিনেমা টিনেমা বাদ দাও, তুমি অনেক কষ্ট করেছ, আর কষ্ট করতে হবে না। আর কষ্ট করতে হবে না? অবশ্যই না। আজ এই মুহূর্ত থেকে তোমার যাবতীয় কষ্টের অবসান হল। ঝুমুরকে নিয়ে বা তোমার মাকে নিয়েও তোমার চিন্তা করতে হবে না। সব চিন্তা তোমার? অবশ্যই। বিয়ের ব্যাপারটা 1 সপ্তাহের মধ্যে সেরে ফেলব। বাবা চোখ দেখানোর জন্য ঢাকা আসবেন, মাও আসবেন। ঝুমুর আছে, তোমার মা আছেন, আমরাই। বাইরের কাউকে বলার কোনো দরকার নেই। বাইরের কেউ তো নেও। তুমি যদি তোমার ফিল্ম লাইনের কাউকে বলতে চাও বলবে। টিপিকে বলব? মিতু এমনভাবে প্রশ্ন করল যে মুবিন চমকে তাকাল, তাকিয়েই রইল। মিতু হাসল, সহজভাবেই হাসল। সেই হাসিতেও কিছু একটা ছিল। মুবিন চোখ ফেরাতে পারল না। মিতু বলল, তোমার জন্য সিগারেট এনেছি, নাও। মুবিন হাত বাড়িয়ে সিগারেট নিতে নিতে অস্পষ্ট গলায় বলল, মিতু, তুমি হঠাৎ করে টেপির কথা তুললে কেন? মিতু শান্তস্বরে বলল, তোমার এত বুদ্ধি, তারপরেও একটা সাধারণ ব্যাপার ধরতে তোমার এত সময় লাগল কেন? মুবিন সিগারেট ধরাল। তার হাত কাঁপছে, তার চোখ মুখ ফ্যাকাশে। মিতু বলল, আমার ধারণা টেপিকে তুমি অনেক আগেই ধরেছ, তারপরেও না ধরার ভান করে গেছ। নিজের সঙ্গে ভান, নিজেকে প্রতারণা, তাই না? মুবিন কিছু বলল না। মিতু বলল, এখন বলো, আমার দিকে তাকিয়ে বলো, এখন কি তুমি আমাকে বিয়ে করতে পারবে? পারব। সত্যি পারবে? অবশ্যই পারব। মিতু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমারও মনে হয় তুমি পারবে, কিন্তু বিয়েটা ভালো হবে না। যতবারই আমাকে জড়িয়ে ধরবে, ততবারই মনে হবে আরও অনেকে এই ভঙ্গিতেই আমাকে জড়িয়ে ধরেছে। মনে পড়বে না? না, ছেলে মানুষের মতো কথা বলবে না তো মুবিন ভাই। তুমি ছেলে মানুষ না। তুমি এখন চোখ কান বন্ধ করে আমাকে বিয়ে করবে। তার পেছনে ভালোবাসা অবশ্যই আছে, সেই সঙ্গে কৃতজ্ঞতা বোধও আছে। আমি তোমার দুঃসময়ে তোমাকে নানাভাবে সাহায্য করেছি, সেই কৃতজ্ঞতা বোধ। ঠিক কিনা বলো? মুবিন চুপ করে রইল। তার হাতের সিগারেট নিভে গেল। মিতু হালকা গলায় বলল, দুজনের জীবন নষ্ট করে তো লাভ নেই। একজনেরটাই নষ্ট হোক, একজন টিকে থাক। তুমি ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করো। তুমি সুখে আছো, আনন্দে আছো, এই দৃশ্য দূর থেকে দেখলেও আমার ভালো লাগবে। একদিন হয়তো তোমার চা বাগানে বেড়াতে যাব, তোমার বাংলোতে বসে তোমার সঙ্গে 1 কাপ চা খাব, তোমার স্ত্রী তোমার ছেলেমেয়ের সঙ্গে ছবি তুলব। সে আনন্দ কি কম? মিতুর চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, মুবিন ভাই, তোমার কাছে রুমাল আছে? দাও, রুমাল দিয়ে আমার চোখ মুছিয়ে দাও, আমি এখন চলে যাব। মুবিন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। হালকা পায়ে নেমে যাচ্ছে মিতু। সে মাথার উপর শাড়ির আঁচল টেনে দিয়েছে। তাকে কেমন বউ বউ লাগছে। চারিদিকের বিপুল অন্ধকারে মিশে যাবার জন্যে নেমে যাচ্ছে অপূর্ব একটি মেয়ে। তাকে কি এইভাবে নেমে যেতে দেয়া উচিত? মুবিন কঠিন গলায় ডাকল, মিতু, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? উঠে এসো, উঠে এসো বললাম। মুবিন এখন পর্যন্ত কোনোদিন মিতুর হাত ধরেনি। তার খুব লজ্জা লাগে। এই প্রথম লজ্জা ভেঙে সে মিতুর হাত ধরল। আহ, কি কোমল সেই হাত! শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পেন্সিল আঁকা পরী। পড়ছিলাম এর 7ম ও শেষ পর্ব। পুরো উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।